ওয়েলকাম টু ক্যাটালিস্ট জব কেয়ার। আজকের ক্লাসে আমরা শিখব ফ্রেজ। বিসিএস সহ যে কোনো ব্যাংকের পরীক্ষায় অন্যতম একটা টপিক থাকে হচ্ছে ফ্রেজ। এখানে নানা রকম ফ্রেজের টপিক থাকে, যেমন এটা কোন ফ্রেজ তা আইডেন্টিফাই করা, বা কোন ফ্রেজের কি ধরনের কাজ, কোন ফ্রেজ সেটা বুঝতে পারা। তাছাড়া রিটেন এবং অন্যান্য যে কোনো ক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আইডিয়া থাকা খুবই জরুরি। আজকের ক্লাসে আমরা জানবো ফ্রেজ সম্পর্কে, তারপরে ক্লাসে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা বাক্যের খণ্ডাংশ। একটা বাক্যের মধ্যে কতগুলো শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়, এবং একটা বাক্যের কিছু শব্দগুচ্ছ যা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ হলো এমন কিছু শব্দগুচ্ছ যা একত্রিত হয়ে একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ফ্রেজ এবং ক্লজের মধ্যে মেইন পার্থক্যটা হলো যে ফ্রেজের মধ্যে কখনোই সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকবে না। সাবজেক্ট এবং ভার্ব কখনোই ফ্রেজের মধ্যে একসাথে থাকবে না। আমরা একটা ফ্রেজের এক্সাম্পল দেখি। এখানে একটা সেন্টেন্স আছে, দ্য লিটল গার্ল উইথ কার্লি হেয়ার ইজ প্লেইং ইন দ্য গার্ডেন। এই সেন্টেন্সটা কতগুলো শব্দ দ্বারা তৈরি হয়েছে, এবং এর মধ্যে কিছু স্পেসিফিক শব্দ একত্রিত হয়ে এক একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করতেছে। এখানে যেমন আমরা দেখতে পাই দ্য লিটল গার্ল, এই শব্দগুচ্ছটা এই সেন্টেন্সে একটা সাবজেক্টের কাজ করতেছে। এইখানে আমরা এটার দ্বারা বুঝতে পারতেছি যে এইখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে। এই কাজটা করছে দ্য লিটল গার্ল, এই তিনটা শব্দ একত্রিত হয়, এবং এইটা হচ্ছে এই বাক্যে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে ওই ধরনের ফ্রেজ যা বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে। তারপর আমরা দেখতে পাই উইথ কার্লি হেয়ার, এই শব্দগুচ্ছ দ্বারা দ্য লিটল গার্লের একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এই জন্য এইটা হচ্ছে এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে, যা আমরা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ধরতে পারি, এবং এটা সাথে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর আমরা দেখি যে ইজ প্লেইং। ইজ প্লেইং দ্বারা লিটল গার্লের একটা কাজ বোঝানো হচ্ছে, এই জন্য এইটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এবং ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন দ্বারা বোঝানো হচ্ছে কোথায়, কোন অবস্থানে সে খেলছে, এজন্য এখানে এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এতক্ষণ আমরা দেখলাম ফ্রেজ কাকে বলে। এখন আমরা দেখব কি কি ধরনের ফ্রেজ হয়। শব্দগুচ্ছগুলো যে পার্টস অফ স্পিচের মতো কাজ করে সেই অনুযায়ী এক একটা ফ্রেজের নাম নির্ধারণ হয়। যেমন কিছু শব্দগুচ্ছ মিলে নাউনের মতো কাজ করে, তখন সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। তেমনই হয় ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এই পাঁচটাই হচ্ছে মূলত মেইন ফ্রেজের টাইপস। এছাড়াও যে টাইপস গুলো হয় সেগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, জেরান্ড ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। এর মধ্যে ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল এগুলো কোনো না কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতোই কাজ করে। এই ক্লাসে আমরা দেখব নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যারা একত্রিত হয়ে একটি নাউনের মতো কাজ করে, এবং এরা সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের কাজটি করে থাকে। নাউন ফ্রেজ শুরুর স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা ডিটারমাইনাস থাকবে অথবা এডজেক্টিভ থাকবে, এবং মেইনলি নাউনটা থাকবে, এরপরে একটা মডিফায়ার থাকতে পারে। আমরা কিছু এক্সাম্পলে দেখি। দ্য বিউটিফুল সানসেট পেইন্টেড দ্য স্কাই। এখানে দ্য বিউটিফুল সানসেট এইটা এই বাক্যে সাবজেক্টের কাজ করতেছে, এবং এখানে আমরা দেখি এখানে দি ডিটারমিনার হিসেবে এসেছে, বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ এবং সানসেট হচ্ছে নাউন। টোটাল পুরোটা মিলে আমার তৈরি হয়েছে একটি নাউন ফ্রেজ। পরের এক্সাম্পল আমরা দেখি আই লাভ ফ্রেশলি বেকড ব্রেড। এখানে আই সাবজেক্ট, লাভ এখানে ভার্ব, এবং ফ্রেশলি বেকড ব্রেড এই পুরো ফ্রেজটা হচ্ছে এখানে নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে সব কনফিউশন ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ড যা একটা সেন্টেন্সে ভার্বের মতো কাজ করে, সেন্টেন্সে ক্রিয়াপদের কাজটা করে, এবং এর স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং মেইন ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং এর সাথে মেইন ভার্ব যুক্ত হয়ে একটা ভার্ব ফ্রেজ তৈরি হবে। আমরা এক্সাম্পলে দেখি she has been waiting for an hour.
এখানে she সাবজেক্ট, has been waiting হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ এবং for an hour। এখানে দেখি has been waiting, এখানে has been হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং waiting হচ্ছে মেইন ভার্ব। পরের এক্সাম্পলে দেখি they will be going to the wedding, এখানে they আমাদের সাবজেক্ট, will be going হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ এবং to the wedding, এখানে will be আমাদের অক্সিলারি ভার্ব এবং going হচ্ছে মেইন ভার্ব। আশা করি আমাদের ভার্ব ফ্রেজ সম্পর্কে সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? যেই কিছু শব্দগুচ্ছ একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কি করে? এটা একটা নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে, নাউন এবং প্রোনাউন সম্বন্ধে আরো বেশি তথ্য দিয়ে থাকে। এর স্ট্রাকচারটা, এর শুরুতে অ্যাডভার্ব থাকতে পারে, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং পরে মডিফায়ার থাকবে। এখন এখানে অ্যাডজেক্টিভ এবং মডিফায়ার দুইটাই একসাথে থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে, এজন্য এটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য মুভি ইজ রিয়েলি ইন্টারেস্টিং, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মুভি, ইজ হচ্ছে এখানে ভার্ব এবং রিয়েলি ইন্টারেস্টিং, এই দুটো শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এরা এই দ্য মুভি সম্পর্কে আরো বেশি তথ্য দিচ্ছে, এজন্য এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড ইন মিউজিক, এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং এক্সট্রিমলি ট্যালেন্টেড ইন মিউজিক, এখানে এই ফ্রেজটা, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা হি সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছে, এর জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরীক্ষার হলে এই প্রশ্নগুলো এভাবে থাকতে পারে যে একটা সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা থাকে যে এই ফ্রেজটা কি ধরনের কাজ করছে বা এটা কোন ধরনের ফ্রেজ, তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই গ্রুপ অফ সেন্টেন্সটা একটা সেন্টেন্সে কি ধরনের কাজ করতেছে, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা একটা সেন্টেন্সে কি ধরনের কাজ করতেছে, সেটা কি আমার সাবজেক্টকে মডিফাই করতেছে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে, নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতেছে, তার উপর ডিপেন্ড করে আমরা ডিটারমাইন করব যে এটা কি ধরনের ফ্রেজ। এবং আমরা যদি দেখি সেই গ্রুপ অফ ওয়ার্ডসটা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, তাহলে আমরা ধরে নেব সেটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্বন্ধে আমাদের আর কোনো কনফিউশন নেই। আমরা এরপরে মুভ অন করব অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কি করে? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, অন্য কোনো অ্যাডভার্বকে আরো শক্তিশালী করে বা ডেসক্রাইব করে, যে কোনো ভাবে অন্য কোনো অ্যাডভার্বকে ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব ফ্রেজও ঠিক সেরকমই, এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যা ঠিক একটা অ্যাডভার্বের কাজ করে একটা সেন্টেন্সে বসে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। she completed the task with great care, এখানে she আমাদের সাবজেক্ট, completed হচ্ছে আমাদের ভার্ব এবং the task হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে with great careটা আসলে কি, এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? এই with great careটা কাকে মডিফাই করতেছে? এখানে with great careটা মডিফাই করতেছে কমপ্লিশনকে। সে যে টাস্কটা কমপ্লিট করেছে, কাজটা কিভাবে কমপ্লিট করেছে? উইথ গ্রেট কেয়ার। তো যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তখন সেটা হয় আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস এখানে আমাদের একটা ভার্বকে মডিফাই করতেছে, তাহলে এটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। পরের সেন্টেন্স আমরা দেখি, উই মেট অ্যাট দ্য শপিং মল, এখানে উই আমাদের সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল, মেট আমাদের ভার্ব এবং অ্যাট দ্য শপিং মল, এইটা কি? এইটা হচ্ছে একটা প্লেস যেখানে আমাদের এই ভার্বটা কমপ্লিট হয়েছে। ভার্বের এই যে আমাদের মেট, আমরা যে দেখা করেছি বা আমাদের যে দেখা হয়েছে, এই কাজটা কোথায় কমপ্লিট হয়েছে? সেটা হচ্ছে শপিং মলে। তো এইখানেও আমাদের এই ভার্বটাকে মডিফাই করতেছে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা, এই জন্য এটাও একটা অ্যাডভার্ব ফ্রেজ। এখন আমরা দেখবো প্রেপোজিশনাল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজের মূল বিষয়টা হচ্ছে এর শুরুতে একটা প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পরে মডিফায়ার থাকতে পারে, নাউন প্রোনাউন থাকতে পারে, কিন্তু এটা শুরু হবে অবশ্যই একটা প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন হতে পারে ইন, অন, অ্যাট, বিটুইন, যে কোনো কিছু। প্রিপোজিশনাল ফ্রেজগুলো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ
অথবা অ্যাডভার্বের মতো কাজ করে। এরা ভার্ব সম্পর্কে, অন্য অ্যাডভার্ব সম্পর্কে, অন্য অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো তথ্য দিয়ে থাকলে তখন সেটা হবে অ্যাডভার্বের মতো কাজ। যদি তারা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটা কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতো। আমরা একটা এক্সাম্পলে দেখি, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। এখানে দ্য বুক হচ্ছে সাবজেক্ট, ইজ মাইন হচ্ছে ভার্ব এবং অবজেক্ট। এখানে অন দ্য টেবল দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে অন দ্য টেবল এই বই সম্পর্কে আরো বেশি তথ্য দিচ্ছে। আমরা বলতে পারি যে দ্য বুক ইজ মাইন, দ্যাটস পারফেক্টলি ওকে, বাট দ্য বুক অন দ্য টেবল আমি যদি বলি যে বই টেবিলের উপরে যে বইটা আছে, তাহলে আমি স্পেসিফিক্যালি টেবিলের উপরের বইটাকেই বোঝাচ্ছি। তো এইটুকু, এই তিনটা ওয়ার্ড মিলে যে ফ্রেজটা তৈরি হয়েছে সেই ফ্রেজটা আমার এই বই সম্পর্কে বাড়তি তথ্য যোগ করতেছে। এই জন্য এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করতেছে, যেটা অ্যাকচুয়ালি একটা প্রেপোজিশনাল ফ্রেজ। যেহেতু এটা একটা এই অন একটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আমরা আরেকটা দেখি, শি লেফট ইন এ হারি। এখানে শি আমাদের সাবজেক্ট, লেফট হচ্ছে আমাদের ভার্ব, এবং ইন এ হারি, এখানে ইন এ হারি হচ্ছে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে কি হিসেবে কাজ করছে? এইটা এখানে কাজ করছে একটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে, এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ এটা মডিফাই করতেছে লেফটকে। সে কিভাবে বের হয়ে গেল? সে বের হয়ে গিয়েছে খুবই তাড়াহুড়ো করে, ইন এ হারি। তো আমরা যখনই দেখব কোন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে কিন্তু সেটা কাজ করছে কিসের মতো? একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো, তখনই আমরা এটা ধরে নিব যে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজগুলো একটা সেন্টেন্সকে বড় করতে অনেক বেশি ব্যবহৃত হয়। একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দিতে প্রিপোজিশনাল ফ্রেজ খুবই কার্যকরী। তো রিটেনের সময় অনেক সময় দেখা যায় যে আমাদেরকে একটা বড় সেন্টেন্স গুছিয়ে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশনাল ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও আইবিএ বা অন্যান্য কিছু প্রশ্নকর্তা যখন ব্যাংকের কোয়েশ্চেন গুলো করে, তখন তারা এমন কিছু সেন্টেন্স দেয় যেগুলো দেখতে খুবই বড় হয়। ওইখান থেকে ইরর ফাইন্ডিং বা অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে যে কোয়েশ্চেন গুলো আসে, সেখানে আমাদের সাবজেক্ট অবজেক্ট খুঁজে পেতে খুব সমস্যা হয়ে যায় এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোর কারণে। তো আমরা যখনই দেখবো যে এর শুরুতে একটা প্রেপোজিশন আছে, একটা ফ্রেজের একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর শুরুতে যখনই প্রেপোজিশন থাকবে, আমরা ধরে নেব এটা কখনোই সাবজেক্ট বা অবজেক্ট হবে না, এটা হবে একটা প্রেপোজিশনাল ফ্রেজ যা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দিবে। এর আগে পরে খুঁজলেই আমরা সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখন আমরা যাই ইনফিনিটিভ ফ্রেজ সম্পর্কে। ইনফিনিটিভ ফ্রেজটা কি? ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফ্রম, এই গ্রুপটাকে আমরা বলি একটা ইনফিনিটিভ, এবং এর সাথে অন্য ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য যে কিছু মিলে যেই গ্রুপ অফ ওয়ার্ডটা হয় সেটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজগুলো একটা সেন্টেন্সে কি হিসেবে কাজ করে? একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা নাউনের মতো কাজ করতে পারে, নাউন এবং প্রোনাউনের মতো কাজ করতে পারে। সেটা ভার্বের একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টও হতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ ইজ হিজ ড্রিম। এখানে আমরা দেখি টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ, এখানে আমাদের সাবজেক্টটা আসলে কি? এখানে আমরা ইজ তো দেখতে পাচ্ছি ভার্ব, হিজ ড্রিম হচ্ছে আমাদের অবজেক্ট, কিন্তু আমাদের সাবজেক্টটা আসলে কি? এখানে সাবজেক্ট হচ্ছে টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। এই পুরো ফ্রেজটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এবং এটা এখানে একটা নাউনের মতো কাজ করছে, নাউনের মতো বা নাউন ইকুইভ্যালেন্ট যাকে বলে, নাউন সমতুল্য এর মতো কাজ করে এখানে একটা সাবজেক্ট হয়েছে, এবং এটা টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম এর সাথে এটসেট্রা যাই হোক সেটা মিলে আমাদের এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি হয়েছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা কি করে? আমার সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, অনেক সময় আবার অ্যাডভার্বও হতে পারে। দেখা যায় যে আমাদের সাবজেক্টের পরে বসে আমাদের সাবজেক্টকে মডিফাই করে সাবজেক্ট সম্পর্কে আরো বেশি তথ্য দিচ্ছে, অথবা অ্যাডভার্বের মতো কাজ করে ভার্ব বা অন্য অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব সম্পর্কে বেশি তথ্য দিচ্ছে। এখন আমরা দেখবো সেকেন্ড এক্সাম্পলটা। এখানে আছে she has a lot of work to finish before the deadline। এখানে she আমাদের সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল, has হচ্ছে আমাদের ভার্ব, এবং a lot of work,
আমাদের অবজেক্ট, কিন্তু এখানে টু ফিনিশ বিফোর দ্য ডেডলাইন এটুকু আমাদের কি, এটুকুই হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, যা আমাদের এই ওয়ার্ককে মডিফাই করছে, ওয়ার্ক সম্পর্কে আরো বাড়তি তথ্য দিচ্ছে। তাহলে এইটা যেহেতু একটা নাউন, ওয়ার্ক তো নাউন, ওয়ার্ককে মডিফাই করতেছে, তাহলে সেখানে আমাদের এটা এই ইনফিনিটিভ ফ্রেজটা কি হিসেবে কাজ করতেছে, এটা একটা এডজেক্টিভের মতো কাজ করতেছে। কিন্তু যেহেতু টু প্লাস ভার্বের মেইন ফর্ম বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো যে এইটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। এখন আমরা দেখব জিরান্ড ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। জেরান্ড ফ্রেজ আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি হলে আমরা তাকে জিরান্ড বলি, এবং এর পরে যদি মডিফায়ার থাকে বা অন্যান্য যে কোনো কিছু মিলে কয়েকটা শব্দ একত্রিত হয়ে জিরান্ড ফ্রেজের কাজ করে। জিরান্ড ফ্রেজ একটা নাউন এর মতো কাজ করে, এবং এটা ভার্বে একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো ভাবেই আসতে পারে। যেমন আমরা দেখি সুইমিং ইন দ্য ওশান ইজ ফান। এখানে সুইমিং ইন দ্য ওশান এইটা হচ্ছে আমাদের জেরান্ড ফ্রেজ। এরপরে আমাদের আছে সাবজেক্ট ভার্ব। সুইমিং ইন দ্য ওশান, এখানে আমরা দেখতেছি সুইম প্লাস আইএনজি, এই হচ্ছে আমাদের জিরান্ড, এবং এটসেট্রা বাকি শব্দগুলো যুক্ত হয়ে যেই ফ্রেজটা হচ্ছে এটুকু হচ্ছে আমাদের জেরান্ড ফ্রেজ, এবং এটা এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। এখানে আমরা দেখি হি এনজয়স রিডিং হিস্টোরিক্যাল বুকস। তাহলে হি আমাদের সাবজেক্ট এবং এনজয়স হচ্ছে আমাদের ভার্ব, এবং সে কি এনজয় করে, এখানে আমাদের যেই অবজেক্ট হিসেবে আসছে সেটা হচ্ছে রিডিং হিস্টোরিক্যাল বুকস। তাহলে রিড প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি আমাদের জেরান্ড, এর সাথে এটসেট্রা যুক্ত হয়ে আমাদের জিরান্ড ফ্রেজটা তৈরি হলো। জিরান্ড ফ্রেজটা এখানে জিরান্ড ফ্রেজ তাহলে কিসের কাজ করতেছে? অ্যাজ এ নাউন, সাবজেক্ট অথবা ভার্ব অবজেক্টের কাজ করতেছে। কোন সেন্টেন্সে যদি প্রশ্নে যদি দেখা যায় যে জিরান্ড ফ্রেজ অপশনে না থাকে, তখন এই ধরনের ফ্রেজকে আমরা নাউন ফ্রেজ হিসেবেও ইউজ করতে পারি। যদি অপশনে নাউন ফ্রেজ থাকে তখন নাউন ফ্রেজ দেব, অথবা যদি জেরান্ড ফ্রেজ থাকে তখন আমরা জেরান্ড ফ্রেজ অ্যাড করব। তারপর আমরা দেখি পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল প্লাস মডিফায়ার্স থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে, এবং এটসেট্রা আদার ওয়ার্ডস যা থাকে। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এবং পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস ইডি। ঠিক আছে, তাহলে এই পার্টিসিপল কি করে? পার্টিসিপল আসলে একটা সেন্টেন্সে এডজেক্টিভের কাজ করে। তাহলে কিছু শব্দ, এই গ্রুপ অফ ওয়ার্ডস একত্রিত হয়ে যদি একটা এডজেক্টিভের মতো কাজ করে তখন, এবং সেটাতে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন সেটা হবে আমাদের একটা পার্টিসিপল ফ্রেজ। এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি, এখানেও আছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আমাদের পার্থক্যটা কোথায়? কখন আমরা সেটাকে জিরান্ড বলবো আর কখন এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো? যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি এবং প্লাস যেই শব্দগুলো থাকে ওই গ্রুপটা, ওই ফ্রেজটা যদি আমাদের নিজেই নাউন হিসেবে কাজ করে, তখন সেটা হচ্ছে আমাদের জেরান্ড ফ্রেজ, নাউন ফ্রেজের মতো কাজ করবে। এবং সেটা যদি নিজে নাউনের মতো কাজ না করে অন্য কোনো নাউনকে মডিফাই করে বা অন্য কোনো নাউন সম্পর্কে বিশেষ তথ্য দেয় যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা বলবো একটা পার্টিসিপল ফ্রেজ। আমরা কিছু উদাহরণ দেখি। ওয়াকিং থ্রু দ্য পার্ক শি ফেল্ট রিল্যাক্সড। এখানে ওয়াকিং থ্রু দ্য পার্ক এটুকু হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং থ্রু দ্য পার্ক এইটুকু, এই ফ্রেজটা যুক্ত হয়ে এখানে শি ফেল্ট রিল্যাক্সড, এখানে তার যেই এটা মডিফাই করতেছে শিকে। ঠিক আছে, এবং আমরা পরেরটাতে দেখি দ্য ম্যান এক্সস্টেড ফ্রম ওয়ার্ক ওয়েন্ট টু বেড আর্লি। এখানে দ্য ম্যান হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ওয়েন্ট টু বেড আর্লি হচ্ছে আমাদের ভার্ব প্লাস আদার। এখানে এক্সস্টেড ভার্ব প্লাস ইডি যুক্ত হয়ে যে পার্টিসিপলটা হচ্ছে, এই পার্টিসিপল ফ্রেজটা আমাদের ভার্ব সাবজেক্টকে মডিফাই করতেছে। এখানে দ্য ম্যান সম্পর্কে বিশেষ তথ্য দেওয়া হচ্ছে
দ্য ম্যান যে এক্সস্টেড ফ্রম ওয়ার্ক, যে কাজ করতে করতে ক্লান্ত, সে তাড়াতাড়ি বেডে চলে গেল, মানে সে শুতে চলে গেল খুব তাড়াতাড়ি। এখানে এই যে ফ্রেজটা কাজ করলো কি, এই সাবজেক্ট সম্পর্কে বিশেষ তথ্য দিয়ে, যা একটা এডজেক্টিভের মতো কাজ করলো। তাহলে এই হচ্ছে পার্টিসিপল ফ্রেজের কাজ, যা একটা গ্রুপ অফ ওয়ার্ডস একটা এডজেক্টিভের মতো কাজ করে, না সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে। এতক্ষণ আমরা ফ্রেজের মূল যে ক্লাসিফিকেশন গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আরো কিছু ফ্রেজের ক্লাসিফিকেশন দেখব, যেগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয় সবসময়, কিন্তু এগুলো পরীক্ষায় খুব একটা ওইভাবে আইডেন্টিফাই করার জন্য আসে না, কিন্তু এগুলো জানা থাকা ভালো, যা আমাদের রিটেনে লেখার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আমরা দেখি ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ কি? ভার্বাল ফ্রেজ হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন। ভার্ব এবং প্রিপোজিশন যুক্ত হয়ে যে স্পেশাল ভার্ব তৈরি হয় সেটাকে বলে ভার্বাল ফ্রেজ। এই টাইপের ভার্বগুলো সেন্টেন্সের আরো বিশেষ অর্থ যোগ করে। এখানে আমরা দেখি হাবিবা লুকস আফটার হার প্যারেন্টস। এখানে লুকস আফটার, লুক প্লাস আফটার একটা প্রিপোজিশন একসাথে হয়ে এই ভার্বাল ফ্রেজটা তৈরি হয়েছে। তাহলে হাবিবা লুকস আফটার হার প্যারেন্টস। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। লুকিং ইনটু, কেসের মধ্যে যখন কোন একটা কেস নিয়ে যখন পুলিশ ইনভেস্টিগেট করে তখন আমরা সেটাকে বলবো লুকিং ইনটু বা লুক ইনটু। এই টাইপের আরো অনেক রকম হতে পারে। এরপর আছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ গুলো কি করে? দুইটা ক্লজকে যুক্ত করে। দুইটা ক্লজকে যুক্ত করার জন্য যে ফ্রেজ গুলো ব্যবহৃত হয়, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড এটসেট্রা, অনেক রকম আছে। এগুলো দুইটা ক্লজের মাঝখানে বসে দুইটা ক্লজকে সংযুক্ত করে। তাহলে ক্লজ কি সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তারপর আমরা দেখি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ গুলো ইমোশন প্রকাশ করে। যখন কোনো বক্তা তার কোনো ইমোশন প্রকাশ করে কোনো সেন্টেন্সে, তখন ইন্টারজেকশনাল ফ্রেজ গুলো ব্যবহার করা হয়, যেমন গুড হেভেন্স, হোয়াট এ পিটি। এই টাইপের সেন্টেন্স গুলো, এই টাইপের ফ্রেজ গুলো গ্রুপ অফ ওয়ার্ডস একত্রিত হয়ে যে ইমোশন প্রকাশ করে সেটাকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। তো এতক্ষণ আমরা ফ্রেজের সকল রকমের ক্লাসিফিকেশন দেখলাম। এখন আমরা দেখব যে ফ্রেজ আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। পরীক্ষার হলে যখন আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং তার নিচে একটা কোনো একটা স্পেসিফিক পার্টে আন্ডারলাইন করা থাকবে বা আন্ডারলাইন নাও করা থাকতে পারে অনেক সময়, আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ফ্রেজ এবং এটা কিভাবে কাজ করতেছে? প্রথমেই আমাদের দেখতে হবে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে ভার্ব এবং সাবজেক্ট একসাথে আছে কিনা। যদি কোনো একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে ভার্ব এবং সাবজেক্ট যদি কোনো একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে একসাথে আসে, তবে ওইটা কোনো ফ্রেজ না, সেটা তখন হয়ে যাবে ক্লজ। তো যদি কোনো সেন্টেন্সে আমরা এইটা দেখি কোন একটা গ্রুপ অফ ওয়ার্ডস এ, তখনই সেটা আমরা ফ্রেজ হিসেবে আর গণ্য করবো না, সেটা হয়ে যাবে ক্লজ। এবং যদি আমরা দেখি যে ভার্ব নাই, ভার্ব আছে সাবজেক্ট নাই বা আইদার অর, তখন আমরা চিন্তা করবো যে এটা সাবজেক্টে সেন্টেন্সে কি হিসেবে কাজ করতেছে। এটা কি আমার একটা নাউনের মতো কাজ করতেছে, এটা কি নিজেই একটা নাউন যেটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথবা এটা কি নাউনকে মডিফাই করতেছে। যদি নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে সেটাকে আমরা বলবো যে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট। অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট ফ্রেজ অনেকগুলো আছে, যেমন ইনফিনিটিভ আছে, আপনার পার্টিসিপল আছে, এগুলো অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট। আবার হতে পারে যে এটা অন্য কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো ভার্বকে মডিফাই করতেছে, অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতেছে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটাই বলে। তখন সেটা আমরা কাজ দেখে আমরা এটা বুঝে নেব। বা আমরা যদি দেখি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে কোনো একটা সেন্টেন্স ফ্রেজ শুরু হচ্ছে, তখন আমরা দেখবো এটা কি নাউন হিসেবে কাজ করতেছে। যদি নাউন বা নাউন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে, তখন সেটা আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হবে, যেটা নাউনের মধ্যে কাজ করে। অথবা যদি আইএনজি দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়ে সাবজেক্ট বা অবজেক্টের মতো কাজ করে, তখন সেটা একটা জেরান্ড ফ্রেজ। ঠিক আছে? এবং আমরা এমন আরো দেখতে পাই, যদি আমরা দেখি যে ভার্ব প্লাস প্রিপোজিশন হচ্ছে, তখন সেটা হয়ে যাবে আমাদের ভার্বাল ফ্রেজ। যদি সেটা একটা ইমোশন প্রকাশ করে, সেটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। যদি আমাদের এই গ্রুপ অফ ওয়ার্ডসটা দুইটা ক্লজকে কানেক্ট করতে সাহায্য করে, তখন সেটা হয়ে যাবে একটা কনজাংশনাল ফ্রেজ।
বা দেখা গেল আমার একটা ফ্রেজ শুরু হয়েছে যেটা শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, তখন সেটা হয়ে যাবে আমার প্রেপোজিশনাল ফ্রেজ। তো এই ছিল আমাদের ফ্রেজ সম্পর্কে A to Z। আশা করি এই ভিডিওর পরে ফ্রেজ সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকবে না। যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাতে পারে। ক্যাটালিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ।